চলো আজকের এই ক্লাসটা তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব। তোমাদের আপকামিং যে নিট এক্সাম 2025 মে মাসে যেটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করবো অর্গানিকের, ইনঅর্গানিকের এবং ফিজিক্যালি তিনটেরই। তো বেশ কিছু কোয়েশ্চেন সেট আমি রেডি করে রেখেছি। স্টার্ট করে দেবো আজকে সেশনটা। পার্ট 1 যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে অর্গানিকের কিছু কোয়েশ্চেন। আফটার দ্যাট এখানে দেখতেই পাচ্ছ তোমরা, তারপর আসবে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটা। ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট 2তে আসবে ফিজিক্যাল, আর পার্ট 3তে আমরা করব হচ্ছে ইনঅর্গানিক। তো টাইম নষ্ট না করে আমরা একেবারে স্টার্ট করে দেবো ক্লাসটা। দেখো আমরা একেবারে স্টার্টিং থেকে করি। পার্ট 1 অর্গানিক। চলো দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, when propine is treated with aqueous H2SO4 in presence of HgSO4, the major product will be। প্রোপাইনকে যখন বলছে ট্রিট করছি আমরা অ্যাকুয়াস H2SO4 আর কিসের প্রেজেন্সে, HgSO4 এর প্রেজেন্সে, মার্কিউরিক সালফেটের প্রেজেন্সে, তখন কি হবে সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করছে। ফার্স্ট অফ অল প্রোপাইনের স্ট্রাকচার হচ্ছে আমাদের CH3C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমাদের প্রোপাইন। একে দিয়েছে HgSO4 আর তার সঙ্গে অ্যাকুয়াস H2SO4 এর সঙ্গে ট্রিট করছে। এই রিয়াকশনটা তোমরা অলরেডি ম্যাক্সিমাম স্টুডেন্টরাই জানো। সেটা হচ্ছে ট্রিপল বন্ডের মধ্যে দিয়ে HgSO4 H2SO4 বা Hg2+ লিখে দেয় H2SO4 এর সঙ্গে। তাহলে যে মিডলের কার্বনটা, ট্রিপল বন্ডের যে মিডল কার্বনটা থাকবে, লাস্ট টার্মিনালটা নয়, যেটা ইন্টারনাল কার্বন রয়েছে, সেই কার্বনটা ডাবল বন্ড ও করতে হয় এবং লাস্টের কার্বনে যতগুলো হাইড্রোজেন প্রয়োজন ততগুলো হাইড্রোজেন বসিয়ে দিতে হয় ভ্যালেন্সি ফিল করার জন্য। তাহলে জাস্ট এই ট্রিপল বন্ডটাকে ব্রেক করে কি করব আমরা, ডাবল বন্ড ব্রেক করব, এখান থেকে ডাবল বন্ড ও করব, এদিকে করব CH3। তাহলে তৈরি হবে আমাদের CH3C ডাবল বন্ড ও CH3, অর্থাৎ যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে অ্যাসিটোন। তাহলে প্রোডাক্ট অপশন হবে আমাদের সি, দ্যাট উইল বি রাইট অ্যান্সার। এই সম্বন্ধীয় আরেকটা রিয়াকশন তোমরা পড়েছিলে, যেটা আমি পাশে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কুচেরভ রিয়াকশন। সেম টাইপ ছিল, বাট ওটা শুধু অ্যাসিটোনের জন্য ছিল কুচেরভটা, অ্যাসিটোন না, অ্যাসিটিলিনের জন্য। এইখানে যদি আমরা Hg2+ in presence of H2SO4 60 ডিগ্রিতে হিট করতাম, তাহলে এটা তৈরি করতো CH3C ডাবল বন্ড ও H, অ্যাসিটালডিহাইড তৈরি হতো। সেম এই কুচেরভেরই ভাই বলতে পারি আমরা RC ট্রিপল বন্ড CH, এরকম যে কোনো অ্যালকিকাইনের মধ্যে যদি সেম জিনিস দেওয়া হয়, এটা তৈরি করবে RCO CH3। এটুকু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে পারে পরীক্ষাতে, প্রোপাইন না দিয়ে যে কোনো কিছু দিতে পারে। জাস্ট মনে রাখবে যে ইন্টারনাল কার্বন of alkyne gets oxidized and terminal gets reduced। এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা ইন্টারনাল, এইটা ইন্টারনাল পার্টটা অক্সিডাইজড হবে আর টার্মিনাল যেটা সেটা হবে কি, রিডিউসড হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। দেখো অ্যাসিটিলিন, তার মধ্যে O3 জিঙ্ক H2O দিচ্ছে। যে কোনো অ্যালকাইনের মধ্যে O3 জিঙ্ক H2O দিলে একটা ডাইকিটো টাইপের কম্পাউন্ড তৈরি হয়। অর্থাৎ এ যেটা হবে, এটা হবে এরকম, সি এদিকে ডাবল বন্ড ও H, কার্বন ডাবল বন্ড ও H, CHO। পরবর্তীতে এর মধ্যে দিচ্ছে আমাদের জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক ACOH means acetic acid, ACOH means CH3COOH, আর কিছুই নয়। এইটা দিলে
জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড যে কোনো অ্যালডিহাইডকে কি করে, রিডিউস করে দেয়। অর্থাৎ সিএইচওকে কি করবে, CH2OH করে দেবে। দুদিকে দুটো সিএইচওকে আমরা করবো কি, CH2OH। তাহলে প্রোডাক্ট যেটা আসবে CH2OH। সরি, একটা কার্বন বেশি হয়ে গেছে, CH2OH। অর্থাৎ অপশন হবে আমাদের বি। জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড এখানে রিডিউস করছে, সেই জন্য এটা হয়ে যাবে আমাদের CH2OH। এই গেল দুটো কোশ্চেন। চলো পরের প্রশ্নতে চলে আসা যাক। পরের কোশ্চেন আমাদের বলছে দু মোল বেনজিন দিয়েছে, 2 মোল বেনজিনের মধ্যে কার্বনিল ক্লোরাইড COCl2 বা ফসজিন কে রিঅ্যাক্ট করাচ্ছি, AlClC দিয়ে হিট করছি। কি মনে হচ্ছে কি হতে পারে? এখানে খুব সিম্পল ভাবে রিঅ্যাকশনটা দেখতে হবে। এখানে তোমরা হঠাৎ করে COCl2 দেখে বা বেনজিন দেখে AlClC দেখে মনে হতে পারে ফ্রিডেল ক্রাফট হচ্ছে, কিন্তু দেখো এখানে CH3COCl বলে কিছু দেওয়া নেই। এই রিঅ্যাকশনটা এইভাবে ভাবতে হবে তোমাকে। আমি যদি খুব বোঝানোর ভাবে লিখি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, দেখো বেঞ্জিনে এখানে একটা হাইড্রোজেন প্লাস ClC ডাবল বন্ড ও Cl প্লাস এই বেঞ্জিন in presence of AlCl3 and heat। তোমরা কি করবে, এখান থেকে সহজভাবে দুবার HCl বের করো, এই হাইড্রোজেন ক্লোরিন আর একবার এই হাইড্রোজেন ক্লোরিন মিলে সিস্টেম থেকে জাস্ট HCl বের করে দাও। HCl বের করে দিলে কি পড়ে থাকবে, এই বেঞ্জিন C ডাবল বন্ড ও তার সাথে আরেকটা বেঞ্জিন, অর্থাৎ প্রোডাক্ট হয়ে যাবে অপশন এ। এখান থেকে সিস্টেম থেকে যেটা বেরোচ্ছে -2 মোল HCl, এটা সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে -2 মোল HCl। চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ ওয়ান ইজ মোস্টলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস ইলেকট্রোফাইল? কোনটা ইলেকট্রোফাইলের কাছে খুব বেশি রিঅ্যাক্টিভ হবে? ইলেকট্রোফাইল বলতে আমরা জানি E প্লাস, যে কোনো পজিটিভ চার্জ সেন্টার, ওকে। তো সেটাই বেশি ইলেকট্রোফাইলের প্রতি আসক্তি দেখাবে যেটা বেশি নিউক্লিওফিলিক, অর্থাৎ যার ক্ষেত্রে বেনজিন রিংটা বেশি অ্যাক্টিভেটেড। দেখো হঠাৎ করে খালি চোখে দেখে তোমরা এটা বুঝতে পারছো NHCOCH3 কি করে, এটা করে কি রিংকে ডিঅ্যাক্টিভেট করে। NHCOCH3 হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং, কারণ এটা একটা মাইনাস আই এফেক্টিং, ডিঅ্যাক্টিভেটিং। তো এই যদি রিং থেকে ইলেকট্রন নিজের দিকে টেনেই নেবে তাহলে তো কোনোভাবেই এই রিংকে অ্যাক্টিভেট করছে না, সো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখাবে না বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখাবে না। নেক্সট যদি এইটার ক্ষেত্রে আসি, এইটাতে CH2OH এর কোনো স্পেসিফিক ভূমিকা নেই যে ইলেকট্রন ডেন্সিটি ঠেলছে রিং এর দিকে বা তার ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে। সো এইটাও কি বলতে পারি আমরা, স্লাইটলি ডিঅ্যাক্টিভেটিং বলতে পারি। পড়ে থাকলে এই দুটোর মধ্যে দেখো OH ও রিংকে অ্যাক্টিভেট করে, OCH3 ও রিংকে অ্যাক্টিভেট করে, কিন্তু যদি আমরা প্রথমটার কথা ভাবি যেটা OCH3 দেওয়া রয়েছে, সরি এর রেজোনেন্স দিয়ে অবভিয়াসলি রিংকে অ্যাক্টিভেট করতে পারবে, রেজোনেন্স করে অবভিয়াসলি রিংকে অ্যাক্টিভেট করবে, অ্যাক্টিভেটিং গ্রুপ। কিন্তু CH3 গ্রুপটা, এই যে এখানে যে CH3 গ্রুপটা দেওয়া রয়েছে, এই গ্রুপটা আকারে এতটাই বড়, এই CH3 এর সঙ্গে এই CH3 স্টেরিক রিপালশন তৈরি হয়ে যাবে। স্টেরিক রিপালশন চলতে থাকবে। স্টেরিক রিপালশনের জন্য কি হবে, activation of ring gets hampered, রিং এর অ্যাক্টিভেশনটা হ্যাম্পার্ড হয়ে যাবে, অর্থাৎ রেজোনেন্সটা খুব বেশি ফ্রুটফুল হবে না, ভালো হবে না। কিন্তু যদি আমরা পাশেরটার দিকে খেয়াল করি, অর্থাৎ CH3OH এর কথা যদি ভাবি, এইখানে CH3 রয়েছে, এখানে রয়েছে আমাদের
এইচ, হাইড্রোজেনের আকার তো ছোট, সেখানে রেজোনেন্স কি করতে পারবে, খুব ইজিলি হতে পারবে এবং ইলেকট্রোফাইলকে এই প্লাস পাস দিয়ে কিন্তু সিস্টেমের মধ্যে ও টেনে নিতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ CH3 কি করছে, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি ঠেলছে, এটাও একটা প্লাস আই এফেক্ট। সো আর এখান থেকে আসছে আমাদের প্লাস আর এফেক্ট। বোথ এফেক্ট কি করবে, এই রিংটাকে অনেকটা বেশি এফিশিয়েন্ট করে তুলবে যাতে এ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রতি কিন্তু বা ইলেকট্রোফাইলের প্রতি আসক্তি দেখাতে পারে। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো টোটালটা খাতার মধ্যে তোমরা নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে চলেছে এই ধরনের প্রশ্নই, সেম না হলেও টাইপ তো একই থাকবে। চলো এই কোয়েশ্চেনটার দিকে চলে আসি। বেনজিন, তার সঙ্গে সি ট্রিপল বন্ড CH, ফিনাইল অ্যাসিটিলিন এটার নাম। NaNH2 প্লাস তৈরি হচ্ছে A, তারপর D2 PDBSO4 জাইলিন বা কুইনোলিন যাই দিই না কেন B তৈরি হচ্ছে, বলছে আইডেন্টিফাই করো B। আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে হতে পারে। প্রথমত NaNH2 প্লাস, NaNH2 সিস্টেমের মধ্যে কি করে, Na প্লাস দেয়, NH2 মাইনাস দেয়। NH2 মাইনাস, এই NH2 মাইনাসটা হচ্ছে একটা বেস। বেসটা কি করবে, আমরা জানি অ্যাসিটিলিন টাইপের যে সমস্ত হাইড্রোজেন গুলো রয়েছে বা অ্যাসিটিলিন টাইপের যে কম্পাউন্ড গুলো তার সঙ্গে যে হাইড্রোজেন গুলো থাকে তারা হাইলি অ্যাসিডিক হয়। তো এই যে বেনজিনের সঙ্গে সি ট্রিপল বন্ড CH এর মধ্যে যখনই NH2 মাইনাস এসে পড়বে, হাইড্রোজেনটাকে টেক আপ করে নেবে। হাইড্রোজেনটা টেক আপ করে নিলে যেটা তৈরি হবে বেনজিন রিং সি ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস, প্রথম কম্পাউন্ড তৈরি হলো, এটা হয়ে গেল আমাদের A। এর মধ্যে বলছে D2 দেওয়া হচ্ছে, তার সঙ্গে PDBSO4 জাইলিন দেওয়া হচ্ছে, অর্থাৎ রোজেনম্যান রিডাকশন করা হচ্ছে। ট্রিপল বন্ডে রোজেনম্যান রিডাকশন করলে দেখো ডাবল বন্ড থাকবে, একবার রিডিউস হবে, অর্থাৎ ডাবল বন্ড থাকবে, অর্থাৎ একখানা পাই বন্ড ভেঙে যাবে। তো একটা পাই বন্ড ভেঙে গেলে এই কার্বনের, অর্থাৎ বেনজিন যে কার্বনটার সঙ্গে আছে সেখানে একটা ডয়টেরিয়াম অ্যাড হবে, কারণ হাইড্রোজেন নেই এখানে, D2 রয়েছে, সো একটা ডয়টেরিয়াম অ্যাড হবে। তো ফার্স্ট যেটা কাজ আমরা করব, এই কার্বন তার সঙ্গে একটা ডয়টেরিয়ামকে অ্যাড করব, ডাবল বন্ড কার্বন। এবার প্রশ্ন হচ্ছে এই কার্বনের সঙ্গে কি করব। দেখো সিস্টেমের মধ্যে কোনো হাইড্রোজেন তো নেই, হাইড্রোজেন তো টেক আপ করে নিয়েছে, সিস্টেম থেকে অ্যামোনিয়া হয়ে বেরিয়ে গেছে, সিস্টেম থেকে অ্যামোনিয়া গ্যাস হয়ে বেরিয়ে গেছে। তাহলে পড়ে থাকলো কি, শুধু মাইনাস। মাইনাসটা কি করবে, এখানে নেওয়ার মধ্যে কেবলমাত্র পড়ে আছে কিন্তু D2কেই কেবলমাত্র নিতে পারবে। তো দুদিকে দুখানা জাস্ট ডয়টেরিয়ামকে বসিয়ে দেবে, অর্থাৎ প্রোডাক্ট হবে আমাদের এই A। অপশন A উইল বি দ্য প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট, এটাই প্রোডাক্ট, এর বেশি আর কিছু হবে না। চলো এইটার দিকে চলে আসি, এই কোশ্চেনটার দিকে, খুব ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন। এটাতে কোনো অপশন দিইনি আমি, এটা তোমরা দেখো বুঝতে পারবে। দেখো ব্রোমিন, আমি ক্লোরিন দিয়ে তোমাদেরকে ক্লোরিনেশন পড়িয়েছিলাম যে কোনো অ্যালকেনের ইন প্রেজেন্স অফ HCl। আমরা বলেছিলাম এখানে হোমোলাইটিক ক্লিভেজ হয় সবার প্রথম। হোমোলাইটিক ক্লিভেজ হলে যেটা তৈরি হবে ব্রোমিন ফ্রি রেডিক্যাল Br ডট। এবার প্রশ্ন হচ্ছে Br ডট যুক্ত হবে কোথায়। দেখো আমি এখানে এটাও বলেছিলাম যে কোনো অ্যালকেন যদি থাকে, অ্যালকেনের মধ্যে রেডিক্যাল সেখানেই তৈরি হয় যেখানে রেডিক্যালের স্টেবিলিটি রয়েছে। তো দেখো এই যদি CH3 তে একটা হাইড্রোজেন ব্রেক করে আমি রেডিক্যাল তৈরি করি, এটা কি হবে, 1 ডিগ্রি রেডিক্যাল হবে, এটা স্টেবল হবে না। কিন্তু দেখো এইখানেও তো একটা হাইড্রোজেন রয়েছে, যদি আমি মনে করি এই কার্বন হাইড্রোজেন বন্ডটাকে হোমোলাইটিক ক্লিভেজ করাবো ইন প্রেজেন্স অফ HNO দিয়ে আমি CH3 রাখলাম, এইখানে একটা রেডিক্যাল তৈরি করে দিলাম, দেখো তো ইট উইল বি 3 ডিগ্রি রেডিক্যাল। এটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। দেখো এই কার্বন তার রেসপেক্টে দেখো একটা দুটো তিনটে কার্বন রয়েছে, সো একটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল। এইবার যখন আমি একটা ব্রোমিন ডটকে তার কাছাকাছি নিয়ে আসবো, ব্রোমিন ফ্রি রেডিক্যালকে, এরা জুড়ে গিয়ে প্রোডাক্ট যেটা তৈরি করবে আমাদের একেবারে কাঙ্ক্ষিত প্রোডাক্ট এই, তাহলে এটা হবে আমাদের কিন্তু এখানে মেজর প্রোডাক্ট। এটা 90% মতো ইল্ড দিয়ে দেবে, 10% অন্য কিছু তৈরি হতে পারে, হয়তো CH2Br এলো বা অন্য কোথাও কোনো প্লাসে একটা ব্রোমিন অ্যাড হলো।
চলো নেক্সট কোয়েশ্চেন। এইটা খুব ভালো প্রশ্ন। ফলোইং রিয়াকশন, একটা রিয়াকশন বলে দিয়েছে দেখো, বেঞ্জিনের সঙ্গে ক্লোরিন FeCl3, অর্থাৎ ক্লোরিনেশন অফ বেঞ্জিন, খুব ইজি রিয়াকশন। এটাতে বলেছে যে অ্যাটাচিং স্পিসিস কোনটা, অর্থাৎ বেঞ্জিনের সঙ্গে তো ক্লোরিন অ্যাড হচ্ছে, বাট ক্লোরিনটা কিভাবে অ্যাড হচ্ছে, FeCl4 মাইনাস হিসেবে অ্যাড হচ্ছে, Cl প্লাস Cl2 নাকি Cl মাইনাস হিসেবে। তাহলে এটা মেকানিজম দেখলে আমরা বুঝতে পেরে যাবো। আচ্ছা বুঝতে পেরে করবো না, দেখো Cl2, Cl সিঙ্গেল বন্ড Cl করে লিখি আমরা, তার সঙ্গে FeCl3। দেখো FeCl3 হচ্ছে একটা লুইস অ্যাসিড, অর্থাৎ আয়রনের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। ক্লোরিনের কাছে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, ও কি করে ফার্স্টে আয়রনকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে, তাহলে তৈরি হয় Cl, এই ক্লোরিন থেকে গেল, সো এটা প্লাস, আয়রন নিল অর্থাৎ আয়রন মাইনাস। এবার ক্লোরিন তো হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এই সিস্টেমের মধ্যে প্লাস হয়ে থাকবে না, এ কি করবে ইলেকট্রন ডেন্সিটি এরকম ভাবে ছেড়ে দেবে, ছেড়ে দিলে তৈরি হবে, দেখো এটা তৈরি হয়ে গেল FeCl4 মাইনাস, আর এইখানে পড়ে থাকলো কিন্তু Cl প্লাস। আমরা যারা ক্লাস 11-এ খুব ভালো করে পড়েছি বা অল্প বিস্তরে পড়েছি তারা জানি বেঞ্জিন বা বেঞ্জিন টাইপের যে কম্পাউন্ডগুলো রয়েছে, বেঞ্জিনের ডেরিভেটিভ যারা, তারা কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেয়। ওকে, তারা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেয়, অর্থাৎ তারা ইলেকট্রোফাইলকে নিজের কাছে নিতে চায়। কেন নিতে চায়? কারণ বেঞ্জিনের কাছে প্রচুর পরিমাণে পাই ইলেকট্রন ডেন্সিটি রয়েছে। তো এখানে ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করবে, তার মানে ক্লোরিন প্লাস। তাহলে তাই যদি হয় তাহলে বেঞ্জিন এবার এলো, এর কাছে এলো কে Cl প্লাস, এই বন্ড ব্রেক করে গিয়ে Cl প্লাসকে নিল, ধরে নিচ্ছি এখানে ক্লোরিন ঢুকলো, একটা হাইড্রোজেন ছিল, এটা পজিটিভ হয়ে গেল কারণ বন্ডটা ব্রেক করেছে। এবার সিস্টেমের মধ্যে যে FeCl4 মাইনাস আমি দিয়েছিলাম, Cl3 এর সঙ্গে Cl, এই মাইনাস, এই ক্লোরিন তার ইলেকট্রন ডেন্সিটি দিয়ে হাইড্রোজেনকে নেবে, এ বন্ড ব্রেক করে এখান থেকে বেরোবে, এই বন্ডটাও কিন্তু ব্রেক করে যাবে, সরি এইভাবে নয়, অপোজিটে ব্রেক করবে, এইভাবে ব্রেক করে যাবে। ব্রেক করে গেলে কি হবে, বেঞ্জিনের সঙ্গে তো ক্লোরিন যেমন ছিল লেগে থাকলো, বেঞ্জিন তৈরি হয়ে গেছে আবার, প্লাস সিস্টেম থেকে বেরোলো কি HCl প্লাস FeCl3 আবার নিজের মতো মুক্ত হয়ে গেল, এইটা বের করেছে দেখো HCl, ক্লোরোবেঞ্জিন তৈরি হয়েছে, ক্লোরোবেঞ্জিন। FeCl3 লেখেনি কারণ এটা হচ্ছে আমাদের একটা কি বলবো ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, বা আয়রন চূর্ণও নেওয়া হয় এর প্রেজেন্স। তাহলে এখানে মেইন স্পিসিস কোনটা হলো আমাদের Cl প্লাস, যেটা ছাড়া কিন্তু আমাদের রিয়াকশনটা হতে পারতো না। তো এই রিয়াকশনটার নাম ছিল আমাদের কি, ক্লোরিনেশন অফ বেনজিন, ক্লোরিনেশন অফ বেনজিন। হাইলি ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো করে দেখো তোমরা, নোটসগুলো পুরো পড়ে নাও এটুকুর মধ্যে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে আসা যাক। নেক্সটটাতে অপশন আমি দিইনি, দেখো অপশন ছাড়া এটাকে আমরা সলভ করবো। দেখো একটা সাইক্লোপেন্টেন রিং দেওয়া রয়েছে, দুটো পজিশনে দুটো গ্রুপ আছে, একটা ব্রোমিন একটা ক্লোরিন, অর্থাৎ দুটো হ্যালোজেন দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল এর মধ্যে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিচ্ছে। দেখো হ্যালোজেন যেগুলো রয়েছে, হ্যালোজেন এই হ্যালোজেনগুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার যদি আমরা বলি কার সাপেক্ষে, টুওয়ার্ডস alkali metals or alkaline earth metals, এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লুরিন, অর্থাৎ ব্রোমিনের রিঅ্যাক্টিভিটি কিন্তু বেশি হবে। তো যখনই ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দেব সিস্টেমের মধ্যে, অবভিয়াসলি যেহেতু ব্রোমিনের রিঅ্যাক্টিভিটি বেশি, সো ব্রোমিনটাকে রিপ্লেস করে এখানে MgBr ঢুকবে আর ক্লোরিন যেমন ছিল থেকে যাবে, অর্থাৎ এ তৈরি হবে এইটা, অর্থাৎ এটা একটা আমাদের কি তৈরি হলো, গ্রিগনার রিএজেন্ট তৈরি হলো। পরবর্তী ধাপে যখন এর মধ্যে আমরা D2O দেবো, D2O দিলে আমরা জানি ডয়টেরিয়াম অ্যাড হয়, H2O দিলে যেমন হাইড্রোজেন অ্যাড হয়, তো D2O দিলে ডয়টেরিয়াম অ্যাড হবে।
তো MgBr এর জায়গায় আমরা আশা করব একটা ডয়টেরিয়াম গিয়ে ঢুকে যাবে, ক্লোরিন যেমন ছিল থাকবে। পরবর্তী ধাপে যখন সোডিয়াম ট্রাইথার এর মধ্যে দেব তখন তার মধ্যে কিন্তু উডস রিয়াকশন হবে, অর্থাৎ এখানে হবে আমাদের উডস রিয়াকশন। উডস রিয়াকশন হলে কি হবে, এই পার্টটা দুবার রিপিট হবে, অর্থাৎ এই যে ক্লোরিনটা তো থেকে যাচ্ছে যেমন ছিল থাকলো, ডয়টেরিয়ামের পার্টটা দুবার রিপিট হবে এই রিং সমেত, অর্থাৎ প্রোডাক্ট যেটা তৈরি হবে দুখানা সাইক্লোপেন্টেন জুড়ে থাকবে, একটা কার্বন বাদ দিই এখানে একটা ক্লোরিন, এদিকে একটা কার্বন বাদ দিই এখানে একটা ক্লোরিন, অথবা অপোজিটও করতে পারি আমরা, যেমন আমাদের রিকোয়ারমেন্ট হবে। অর্থাৎ এইটা হবে আমাদের প্রোডাক্ট নাম্বার সি। তোমরা হয় পরীক্ষাতে গিয়ে এই ধরনের রিয়াকশনের অপশন দেখতে পাবে, অথবা আরেকটা দেখতে পারো, এরকম দুটোর মধ্যে যে কোনো একটা দেখলে সেটাতে ঠিক করবে। যদি দেখা যায় পরীক্ষাতে এই দুটোই দেখতে পেলে তাহলে মাথায় রাখবে দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট, কারণ স্টেরিক রিপালশন। বাট মোট কথা হচ্ছে এখানে স্টেরিক রিপালশন, কারণ হচ্ছে ক্লোরিন ক্লোরিনের মধ্যে কাছাকাছি থাকছে, এটা দেখো অপোজিটে থাকছে, ট্রান্স আমরা জানি বেস স্টেবল হয়, সো এটা হবে মেজর প্রোডাক্ট। চলো নেক্সট অর্গানিকের লাস্ট, কনসিডার দ্য ফলোয়িংস। বেশ কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে, বলছে রাইট ডাউন দ্য টোটাল নাম্বার অফ স্পিসিস দ্যাট ওবে হুকেলস রুল। অর্থাৎ হুকেলস রুল বলতে কোনগুলো অ্যারোমেটিক এটা আমাকে বলতে হবে। তুমি একটা একটা করে কম্পাউন্ডকে আমরা ধরবো। এবার প্রথমত হচ্ছে হুকেলস রুল জিনিসটা কি। হুকেলস রুল হচ্ছে যার মধ্যে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রনস রয়েছে, যেখানে n এর ভ্যালু স্টার্ট হচ্ছে 0 1 2 3 ডট ডট এটসেট্রা, 0 থেকে স্টার্ট হয়ে যতদূর খুশি, অর্থাৎ অড নাম্বার অফ পাই ইলেকট্রনস বলতে পারি আমরা। তো দেখো এখানে অ্যারোমেটিক হওয়ার আরো কিছু শর্ত রয়েছে, যেমন কম্পাউন্ডটাকে হতে হবে আমাদের প্ল্যানার, সাইক্লিক হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তাকে কনজুগেটেড হতে হবে। কম্পাউন্ডটার মধ্যে কনজুগেশন থাকতে হবে, অর্থাৎ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এরকম কনজুগেশন থাকতে হবে, প্লাস চার্জ থাকতে পারে মাইনাস চার্জ থাকতে পারে এনিথিং। যদি প্রথমটার কথা বলি কম্পাউন্ডগুলোর মধ্যে, এক নাম্বারটার কথা বলি, এক নাম্বারটা দেখো পাই ইলেকট্রন করা রয়েছে 2 2 4 2 6 7 8 9 10, 10টা পাই ইলেকট্রন রয়েছে। এটা হচ্ছে আমাদের ন্যাপথলিন রিং, এক একটা হচ্ছে আমাদের ন্যাপথলিন রিং। ন্যাপথলিন রিং কিন্তু প্ল্যানার সিস্টেম, প্ল্যানার অবভিয়াসলি এটা সাইক্লিক, এটা কনজুগেটেডও, কারণ এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম কনজুগেশনে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে 10খানা পাই ইলেকট্রন রয়েছে। 10টা পাই ইলেকট্রন মানে হচ্ছে n এর ভ্যালু 2, 4n+2 কে স্যাটিসফাই করে যাচ্ছে, সো ইট উইল বি অ্যারোমেটিক, অর্থাৎ এটা হুকেল রুল মানবে। প্রথমটা মানলো। 2 নাম্বারেরটা দেখা যাক। 2 নাম্বারেরটা জাস্ট একটা সাইক্লোপেন্টেন রিং রয়েছে, একটা নেগেটিভ চার্জ রয়েছে, অর্থাৎ নেগেটিভ চার্জটাকে আমরা বলতে পারি একটা পাই ইলেকট্রনের সোর্স। নেগেটিভ চার্জটা একটা পাই ইলেকট্রনের সোর্স, এটা লিখে দিচ্ছি, নেগেটিভ চার্জ is the source of pi electrons, that means 1 pi bond, একখানা পাই বন্ডের সোর্স। তো তার মানে এখানে কটা রয়েছে, দুখানা পাই ইলেকট্রন রয়েছে, দ্যাট মিনস n এর ভ্যালু আমরা বলতে পারি 0, সো এটাও স্যাটিসফাই করছে হুকেল রুলকে, তাহলে এটাও হয়ে যাবে আমাদের কি অ্যারোমেটিক। নেক্সট যদি আমরা আসি, নেক্সট যখন আসবো আমরা, দেখো এই আচ্ছা 3 নম্বর এই স্ট্রাকচারটা, 3 নম্বরে এখানে রয়েছে আমাদের 4খানা পাই ইলেকট্রন, সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার তো অবশ্যই, 4খানা পাই ইলেকট্রন রয়েছে, বাট এখানে নো হুকেল রুল বা নো হুকেল স্যাটিসফ্যাকশন, হুকেল রুলকে স্যাটিসফাই করছে না, কারণ 4টে রয়েছে, 4টে তো হবে না, 4n পাই স্যাটিসফাই করে যাচ্ছে, সো এটা যাবে না। 4 নম্বরে যদি আসি,
নেগেটিভ চার্জ রয়েছে, বললাম আমরা নেগেটিভ চার্জ হচ্ছে পাই ইলেকট্রনের সোর্স, রেজোনেন্স করাতে পারবে। তো টোটাল বলতে গেলে দুটো দুটো চারটে পাই ইলেকট্রন রয়েছে, 4 পাই ইলেকট্রনস। তার মানে এটাও কি হবে, নো অপটিক্যাল স্যাটিসফ্যাকশন, সো দিস উইল নট বি অ্যারোমেটিক। এইটা কিন্তু অ্যারোমেটিক হবে, কারণ এখানে দুখানা পাই ইলেকট্রন রয়েছে, 5 নাম্বারটাই দুখানা পাই ইলেকট্রন রয়েছে, সো এখানে এন এর ভ্যালু হয়ে যাবে 0, সো এটাও স্যাটিসফাই করে যাবে, সেই জন্য এটা রাইট দিয়ে দিলাম। 6টায় যদি আসি, 6টা প্ল্যানারই নয়, 6টা নন প্ল্যানার। দেখতে প্ল্যানার মনে হলেও এটা নন প্ল্যানার, কারণ এটা নাম হচ্ছে সাইক্লো অক্টাটেট্রাইন, শর্টে বলা হয় কট, সিওটি। এই সাইক্লো অক্টাটেট্রাইনের মেন স্ট্রাকচার হচ্ছে, এটা একটা টিউব শেপ বা বাথটাবের মতো শেপ, এইরকম, এটাকে বলা হয় টাব শেপ বা টিউব শেপ, যার জন্য এটা কিন্তু নন অ্যারোমেটিকের পর্যায়ে চলে যায়, ইট ইজ নন অ্যারোমেটিক। ইট ইজ নন অ্যারোমেটিক। এই যে স্ট্রাকচারটা, এটাও কিন্তু নয়, কারণ এটাও কিন্তু প্ল্যানার নয়, তিনখানা বেঞ্জিন রিং কখনো প্লেনে থাকতে পারে না, নন প্ল্যানার। সো এখানে প্ল্যানারিটি মেনটেন করলো বা হুকেল রুল স্যাটিসফাই করলো কারা, দেখো কখানা টোটাল নাম্বার আমাদের কাছে জানতে চেয়েছে, টোটাল নাম্বার আমরা বলে দিতে পারবো, দেখো এই একটা, এই দুটো, তিনটে, টোটাল তিনখানা কম্পাউন্ড কিন্তু আমাদের এইখানে টোটাল নাম্বার যারা হুকেল রুলকে স্যাটিসফাই করছে। এটা কিন্তু পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এটা। চলো নেক্সট পার্ট 2, এবার ফিজিক্যাল কেমিস্ট্রি দিকে চলে আসি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ভালো ধামাকাদার কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন 1 মোল অফ H2SO4। H2SO4 এর 1 মোলের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করতে হবে। এই ধরনের অঙ্ক কি করে সলভ করব আমরা, দেখো ফার্স্ট অফ অল একখানা H2SO4 মলিকিউল, তার মধ্যে আমরা নাম্বার অফ ইলেকট্রনটা দেখে নেব কতগুলো আছে। দেখো হাইড্রোজেনে ইলেকট্রন থাকে একটা, দুটো হাইড্রোজেন মিলে টোটাল দুটো, 2 × 1, প্লাস সালফারের টোটাল ইলেকট্রন হচ্ছে 16টা, প্লাস অক্সিজেনের এক একটার ইলেকট্রন হচ্ছে 8টা করে, সো 8 × 4, টোটাল হয়ে গেল 32, 16, 48, 2, 50, 50 খানা ইলেকট্রন কিন্তু আমরা পেয়ে গেলাম একটা H2SO4 মলিকিউলে। এইবার আমরা জানি 1 মোল H2SO4, এটার মানে হচ্ছে 6.023 × 10⁻23 নাম্বার অফ H2SO4 molecules, ওকে, নাম্বার অফ H2SO4 molecules। এবার 1 H2SO4 molecule equals to 50 electrons, so 1 মোলের মধ্যে জিজ্ঞাসা করেছে, so 6.023 × 10⁻23 H2SO4 molecules equals to 50 × 6.023 × 10⁻23 electrons। এটাকে ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসবে, যদিও তোমাদের দেখবে অপশনে 50 × 30 × এই টাইপের দিয়ে দেওয়া থাকবে, সো আমি এখানে গিয়ে আনসারটাকে ক্লোজ করছি, আমি আর ক্যালকুলেশন করছি না, এটা দেখলেই বুঝতে পারবে তোমরা। 50 × 6.023 × 10⁻23, এভাবে আনসারগুলো সলভ করতে হবে কোশ্চেনগুলো। দেখো এরপর কোশ্চেন বলছে, if 10⁻22 number of CO2 molecules are deducted from 1 mole of CO2, then how many moles of CO2 will be left? 1 মোল CO2 দেওয়া ছিল, তার মধ্যে থেকে 10⁻22 নাম্বার অফ মলিকিউলকে, CO2 মলিকিউলকে আমরা বাদ দিয়ে দিলাম, ডিডাক্ট করে দিলাম, তাহলে কত মোল CO2 পড়ে থাকলো লেফট। দেখো 1 মোল CO2 এর মানে হচ্ছে 6.023 × 10⁻23 নাম্বার অফ CO2 molecules, ওকে। এবার এখান থেকে আমরা 10⁻22 কে সরিয়ে দেব, তাহলে
নাম্বার অফ মলিকুলস লেফট কি হবে 6.023 ইন্টু 10⁻23 মাইনাস 10⁻22। এতগুলোকে সরিয়ে দিচ্ছি আমরা। এখানে ছেলেমেয়েরা ভুল কি করে 10⁻22কে 10⁻23 থেকে মাইনাস করে দেয়, মানে ভুলভাল প্রসেসে করে জিনিসটা, দিয়ে 10 করে দেয়, দিয়ে 60.023 এরকম 60.23 এরকম লিখে দেয়। তা নয়, এটাকে ক্যালকুলেট করতে গেলে 10⁻22 আগে কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে 6.023 ইন্টু 10 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 60.23 মাইনাস 1, দ্যাট মিনস 59। আচ্ছা, যদি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করি তাহলে 6.023 থেকে আমরা 6 ধরে নিলাম, তাহলে এটা 60 হয়ে যাচ্ছে, 60 মাইনাস 1 মানে হচ্ছে 59, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করছি, ইন্টু 10⁻22। এতগুলো নাম্বার অফ মলিকুলস কিন্তু পড়ে আছে। এইবার আমরা জানি এটাকে অ্যাপ্রক্স করব, অ্যাপ্রক্স করে দিয়ে 6 করে দেবো, 6 ইন্টু 10⁻23, এটার মানে হচ্ছে 1 মোল, তাহলে 59 ইন্টু 10⁻22, এটার মানে কত মোল, এটার মানে হচ্ছে 59 ইন্টু 10⁻22 বাই 60 ইন্টু 10⁻23, দ্যাট মিনস 59 বাই 60 ইন্টু 10⁻−1, ওপরে চলে গেলে একটু মাইনাস হয়ে যাচ্ছে, দ্যাট ইকুয়ালস টু 60, 10, আচ্ছা 6, 6 10 60, 6 9 54, 6 9 54, 5, 6 8 40, হ্যাঁ 9.8 ইন্টু 10⁻−2, 9.8 ইন্টু 10⁻−2 মোল, এটা হয়ে যাবে আমাদের আনসার। খুব ইজিলি করে ফেললাম আমরা। 9.8 ইন্টু 10⁻−2 ক্যালকুলেট করবে তোমরা, দেখবে এটাই আসবে, 9.8 ইন্টু 10⁻−2 মোলস। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আসা যাক। এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস? এই এতগুলো দেওয়া আছে অপশন 4টে, তার মধ্যে বলছে কোনটা ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস কিন্তু নিয়ে রাখবে। তার মধ্যে দেখো CO2, প্রত্যেক কটার আমরা কি করব, ফার্স্টে মলিকুলার ওয়েট বের করব। যদি CO2 মলিকুলার ওয়েট বের করি, m অফ CO2 12 + 32 44, m অফ হাইড্রোজেন যদি বের করি 2, m অফ H2O যদি বের করি দ্যাট ইজ 18। তো 44 গ্রামের মধ্যে কত থাকবে অ্যাভোগাড্রো নাম্বার, Na বলে লিখলাম। 2 গ্রামের মধ্যে কত থাকবে মলিকুল Na, 18 গ্রামের মধ্যে কত থাকবে Na। ওকে, তাহলে দেখো প্রথমত এখান থেকে 44 গ্রাম আর 18 গ্রাম এর মধ্যে সেম নাম্বার অফ মলিকুল রয়েছে। চলো এবার এই দুটোর ক্ষেত্রে ভাবা যাক। 2 গ্রামের মধ্যে হাইড্রোজেনের ক্ষেত্রে 2 গ্রাম হাইড্রোজেন যদি Na নাম্বার অফ মলিকুলস বিয়ার করে, তাহলে 8 গ্রাম হাইড্রোজেন কত করবে 4Na, 4 গুণ বেড়ে যাবে। আর 4 গ্রাম হাইড্রোজেন কত করবে 2Na, তাহলে কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো 4Na, যেখানে বেশি আছে, অর্থাৎ আমাদের আনসার চলে আসবে কি 8 গ্রাম হাইড্রোজেনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস রয়েছে। চলো ফিজিক্যাল কেমিস্ট্রির লাস্ট কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। SO2 plus half O2 SO3 for this reaction Kp equals to Kc into RT to the power x, find the value of x। দেখো ফার্স্ট অফ অল এখানে x বলতে আমরা যেটা পড়েছিলাম ফর্মুলা, মেন ফর্মুলা Kp equals to Kc into RT to the power delta n পড়েছিলাম আমরা। ডেল্টা n মিনস N2 - N1, অর্থাৎ প্রোডাক্টের মোল নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার। তো এখানে বেসিক্যালি ডেল্টা nটাকে x বলে লেখা হচ্ছে, x হচ্ছে তাহলে আমাদের SO3 এর জন্য 1 মাইনাস এখানে 1 প্লাস হাফ, দ্যাট ইকুয়ালস টু 1 মাইনাস 3/2, 2 minus 3 means 1 মাইনাস হাফ, এটা হয়ে গেল। তার মানে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কিন্তু মাইনাস হাফ। তার মানে এই ফর্মুলাটাই আমরা বলতে পারি যে মানে এটার জন্য Kp equals to Kc into RT to the power
মাইনাস হাফ বা কেসি বাই রুট আরটি। চলো এবার হচ্ছে আমাদের পার্ট 3 ইনঅর্গানিক। বাকি ভিডিও যেগুলো আমরা করলাম এতক্ষণ ধরে বিভিন্ন জায়গায় পজ করে করে ওই জায়গাগুলো তোমরা কিন্তু নোটস এর মধ্যে তুলে নেবে। ইনঅর্গানিক পার্টের প্রথম প্রশ্নে চলে আসি। খুব সোজা প্রশ্ন, ভালো প্রশ্ন দিয়ে দিতে পারে। চলো দেখা যাক। ফোর্স অ্যাক্টিং বিহাইন্ড দ্য বন্ডিং ইন অ্যান আয়নিক কম্পাউন্ড ইজ। একটা আয়নিক কম্পাউন্ডের যে বন্ডিংটা থাকে, মলিকুলের মধ্যে যে বন্ডিংটা, সেই বন্ডিংটার পেছনে ফোর্সটা কি, ড্রাইভিং ফোর্সটা কি? দিস ইজ নাথিং বাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। প্লাস মাইনাস রয়েছে, তো একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ যখন কাছাকাছি রাখবো তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, দ্যাট ইজ কুলম্বিক ফোর্স। আর কুলম্বিক ফোর্স মানি আমরা জানি ইট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। চলো নেক্সট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইংস হ্যাভ টি শেপ, অ্যাজিউম টি শেপ। নিচের কোনটা টি শেপ করবে? দেখো প্রত্যেক কটা শেপ আমি কিন্তু পাশে তোমাদের করে দিচ্ছি, এখানে এই পাশে আমি করে দিচ্ছি। প্রথম বলছে CH4। CH4 এর স্ট্রাকচার আমরা সবাই জানি, দিস ইজ আ টেট্রাহেড্রাল শেপ। টেট্রাহেড্রাল শেপ। নেক্সট বলছে ClF3। আচ্ছা এটা লাস্টে করবো, HCF4 আগে করবো। xenon, it will assume a planar shape due to two lone pairs. দুটো লোন পেয়ার কোথায় থাকবে? ওপর নিচে বিস্তৃত থাকবে। প্ল্যানার নয়, এটাকে বলবো আমরা স্কোয়ার প্ল্যানার। প্ল্যানারই বলা যায়, যা হোক স্কোয়ার প্ল্যানার, যেহেতু স্কোয়ারের মধ্যে আছে প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। XeO2F2, এটা অক্টাহেড্রাল শেপ। আচ্ছা এখানে অপশনটা আমি ভুল দিয়েছি, একটু এক মিনিট। XeO2F4 হবে, হ্যাঁ XeO2F4 করে নাও। এটা চারদিকে চারখানা ফ্লোরিন, এটা হচ্ছে আমাদের অক্টাহেড্রাল শেপ। লাস্ট যেটা, এটা আমি বাদ রেখেছিলাম কারণ এইটাই হচ্ছে আমাদের টি শেপ স্ট্রাকচার, ClF3। এই স্ট্রাকচারটা এরকম, Cl, এখানে F, এখানে F, এখানে F। এইটা হচ্ছে আমাদের টি শেপ। ক্লোরিন লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। চলো এই হচ্ছে স্ট্রাকচার। এখানে দুখানা লোন পেয়ার আছে, এঁকেই দিচ্ছি, দুটো লোন পেয়ার রয়েছে। এটা হচ্ছে আমাদের ClF3 টি শেপ স্ট্রাকচার। চলো নেক্সট। হ্যাঁ আর একটা ভালো প্রশ্ন, বন্ড অ্যাঙ্গেলের উপর কোয়েশ্চেন আছে। বলছে বন্ড অ্যাঙ্গেল অর্ডার ফর দ্য ফলোইং সিজ। এই এতগুলো দিয়েছে, দেখো H2S দিয়েছে, H2O দিয়েছে, NH3 দিয়েছে, তিনটের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কম্পারিজন করতে হবে। H2O তে HSH, H2O তে HOH, আর NH3 তে হচ্ছে HNH। দেখো আমরা বন্ড অ্যাঙ্গেল কম্পারিজন, আমার যদি প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে থাকো সেখানে দেখতে পাবে, যেখানে আমি হোয়াইট বোর্ডে পড়িয়েছিলাম, সেখানে বন্ড অ্যাঙ্গেল কম্পারিজনের উপর একটা ছোট ভিডিও, দুটো ছিল ভিডিও, দেখলে দেখে নেবে তোমরা একটু জায়গাটা। ওখানে বলেছিলাম যে সেন্ট্রাল অ্যাটম তার যদি ইলেকট্রোনেগেটিভিটি টার্মিনালের থেকে বেশি হয়, ইলেকট্রোনেগেটিভিটি অফ সেন্ট্রাল অ্যাটম যদি টার্মিনালের থেকে বেশি হয়, তাহলে বন্ড অ্যাঙ্গেল বাড়তে থাকে, আর অপোজিট হলে বন্ড অ্যাঙ্গেল কমে। দেখো H2S এটা সেন্ট্রাল অ্যাটম সালফার, H2O এটা সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন,
আর NH3 এটা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন। যদি আমরা এই তিনটের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারকে আমরা যদি ভাবি, তাহলে অক্সিজেন সবার আগে আসে, তারপর নাইট্রোজেন, দেন সালফার। অক্সিজেনের পরে নাইট্রোজেন আসে, তারপর হচ্ছে সালফার। তাহলে অক্সিজেন যেখানে আছে মিডিলে সেখানে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, তারপর নাইট্রোজেন, তারপর সালফার। সো এই অর্ডার যদি আমরা মেনটেন করে যাই, তাহলে আমরা দেখতে পাবো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। যেখানে H2 সবচেয়ে বেশি বন্ড অ্যাঙ্গেল, তারপর NH3, তারপর হচ্ছে H2S। অ্যাপ্রক্স যদি বলি আমরা, H2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল প্রায় 105 ডিগ্রি, NH3 এর ক্ষেত্রে প্রায় 102 ডিগ্রি, আর এখানে H2S এর ক্ষেত্রে দেখা যায় মোটামুটি 94 কি 92 ডিগ্রি এরকম। চলো এইটা দেখা যাক। এই কোশ্চেনটাও খুব ভালো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস রং ইলেকট্রনিক কনফিগারেশন? কোনটা এর মধ্যে রং ইলেকট্রনিক কনফিগারেশনকে রিপ্রেজেন্ট করছে? জিঙ্ক, আর্গন 3d10 4s2। জিঙ্কে তো 30টা ইলেকট্রন আছে, এটা ঠিক, রাইট, এটা কারেক্ট। কপার 3d10 4s1, আমরা জানি, এটাও ঠিক। নিকেল 3d8 4s2, এটাও ঠিক, 28টা ইলেকট্রন। ক্রোমিয়াম 3d4 4s2। এই যে গল্প এইখানে আছে 3d4, 3d4 কখনো কিন্তু হয় না। আমরা জানি যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হয়ে যায় 4d4 আর d9, d4 and d9 are always restricted। d4 আর d9 কিন্তু সবসময় রেস্ট্রিক্টেড হয়। এই জন্য এখানে দেখো d9 করেনি, এখানে d10 করে দিয়েছে। এখানে d4 আছে, যেখানে d4 দেখবো সেটাকে টিক করে দিয়ে চলে আসবো। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অরিজিনাল কি হবে? আর্গন 3d5 4s1। দিস উইল বি দ্য কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন। চলো লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি। এটা করালেই মোটামুটি আজকের ক্লাস কমপ্লিট। কেমনোফোর ক্যান শো কালার ডিউ টু, চারটে অপশন দেওয়া রয়েছে। কেমনোফোরের কালার শো করে কেন? প্রথমত কেমনোফোরে আমরা ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট বের করি। কেমনোফোর সিস্টেমের মধ্যে থাকে K প্লাস প্লাস MnO4 মাইনাস। ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট যদি আমরা X ধরে নিই, প্লাস চারটে অক্সিজেন রয়েছে অর্থাৎ 4 into -2, that equals to overall charge -1, or X minus 8 equals to -1, or X equals to 8 minus 1, that equals to 7, plus 7 হয়ে গেল আমাদের ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট। তো ম্যাঙ্গানিজ যখন +7 স্টেটে থাকে তখন ম্যাঙ্গানিজের টোটাল ইলেকট্রনিক, ক্রোমিয়াম হচ্ছে আমরা জানি 24, তো ম্যাঙ্গানিজের হচ্ছে 25। 25 মানে হচ্ছে 3d5 4s1, এই 4s2। ম্যাঙ্গানিজ যদি আমরা বলি তাহলে দ্যাট ইজ 3d5 4s2। যদি আমরা +7 করি অর্থাৎ 7টা ইলেকট্রন বের করেছি, 4s থেকে দুটো, 5 থেকে 85 থেকে 5টা, তাহলে পড়ে থাকে কি 3d0, ডি ইলেকট্রন নেই। ডি ইলেকট্রন যেখানে থাকে না আমরা জানি সেখানে কোনো রকম ডিডি ট্রানজিশনও হয় না, কোনো রকম ডিডি ট্রানজিশন হয় না। তাহলে প্রথম অপশনটা বাদ, লাস্ট অপশনটাও বাদ, কারণ অল অফ দ্য অ্যাবভ হতে পারে না। পড়ে থাকলো কোন দুটো? এই দুটো। এবার এই দুটো জিনিসটা কি? প্রথমটা হচ্ছে দেখো লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার LMCT, আর সেকেন্ডটা বলছে MLCT, মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার। এই দুটো জিনিস বেসিক্যালি কি সেটা একটু এবার আমি বলে দিই তোমাদেরকে। ম্যাঙ্গানিজ মিডিলে রয়েছে, MnO4 মাইনাস। এই যে সেন্ট্রাল অ্যাটম দ্যাট ইজ বা সেন্ট্রাল মেটাল, এটাকে বলি আমরা মেটাল। আর এই যে চারদিকে যেগুলো ঘিরে রয়েছে এই অক্সিজেনগুলো, এই অক্সিজেনগুলোকে আমরা বলি লিগ্যান্ড। তোমরা আমার কোঅর্ডিনেশনের টপিকটা দেখতে পাবে, ওখানে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। লিগ্যান্ড, এই লিগ্যান্ড থেকে যখন নেগেটিভ চার্জ এসে ম্যাঙ্গানিজে বন্ড তৈরি করবে, সে যে কোনো অক্সিজেন থেকে হতে পারে, তখন পাশের একটা অক্সিজেনের বন্ড ব্রেক করবে ঠিক রেজোন্যান্সের মতো। তখন স্ট্রাকচারটা কেমন হবে দেখো, ম্যাঙ্গানিজ এইদিকে ডাবল বন্ড অক্সিজেন, এটা হয়ে গেল তখন O মাইনাস, এদিকে ডাবল বন্ড, এদিকে ডাবল বন্ড। এই যে লিগ্যান্ড থেকে মেটালের দিকে চার্জটা ট্রান্সফার হলো বা নেগেটিভ চার্জ এলো, এইটাকে আমরা বলি লিগ্যান্ড
টু মেটাল চার্জ ট্রান্সফার, বা শর্টে এটাকে আমরা বলি LMCT। এটা কখন হয়? when metal has vacant d orbital। যখন মেটালের কাছে ভ্যাকেন্ট d orbital থাকে তখন লিগ্যান্ড কি করে, সেখানে ইলেকট্রন ডেন্সিটি ফিল করতে চায়, ইলেকট্রনকে ঠেলে দেয়। এর ফলে কি হয়, একটা ইলেকট্রনিক ট্রানজিশন ঘটে। এই ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য কিন্তু কম্পাউন্ড গুলো কালার শো করতে পারে। সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ LMCT, নট MLCT। MLCT বলতে যখন লিগ্যান্ডের কাছে ইলেকট্রন থাকে না, লিগ্যান্ডের কাছে কোনো ফাঁকা অরবিটাল, ডি অরবিটাল হতে পারে, পি অরবিটাল হতে পারে, থাকবে, তখন মেটালের ডি অরবিটাল থেকে সেখানে ইলেকট্রন যাবে। সেই কেসগুলো খুব রেয়ার। বেশি কেস হচ্ছে এখানে, বা যেগুলো কি বলবো, স্ট্রংলি এভিডেন্ট কেস যেগুলো, সেগুলো হচ্ছে ওই লিগ্যান্ড থেকে মেটালের দিকে চার্জটাকে ট্রান্সফার করানো, এবং সেখান থেকে এক্সাম্পল পরীক্ষাতে আসে। তো এই হলো আজকের ক্লাস। এগুলো নোটস পুরো পুরোপুরিভাবে তোমরা লিখে নেবে খাতার মধ্যে। তো এই ক্লাসটা ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অ্যাজ ইউজুয়াল, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই।